দর্শক, এখন রয়েছে সুব্র গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন দ্য ল ফার্ম লয়ার্স অ্যান্ড জুরিস্ট অ্যান্ড হেড অফ চেম্বার ব্যারিস্টার এ মাসুম। আমরা সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। জনাব ব্যারিস্টার মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। প্রথমেই একটু আলোচনায় আনতে চাইবো যে আমরা পুঁজিবাজারের বর্তমান অবস্থান এবং তার সাথে অনেকদিন ধরে কাজ করছেন আপনার এই সেক্টরটি নিয়েও, এবং সেই সাথে ফ্লোর প্রাইস অ্যাডজাস্টমেন্ট নিয়েও বিনিয়োগকারীদের কিছু অভিযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে অবস্থানটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে আমাদের আমরা যে নতুন যে কমিশন এসেছে, আপনি দেখেছেন যে তাদের যে ডাইনামিক লিডারশিপ এবং যে ডিসিশনগুলি নেওয়া হয়েছিল এবং সেটার ফলশ্রুতিতে প্রায় আমরা 2000 কোটি টাকার মতো কিন্তু ট্রানজাকশন দেখেছি। সাডেনলি এই কিছুদিন ধরে আমাকে যেটা দেখতে হচ্ছে যে একটু ডাউন ট্রেন্ড, তবে আমার মনে হয় যে এটা হয়তো বাজার কাটিয়ে উঠবে। এবং এখানে রিসেন্টলি কিছু ইস্যুতে বোধহয় কথা হচ্ছে, যেটা বাজার থেকে আমরা শুনতে পাচ্ছি। সেটা হলো যে আপনি দেখেছেন যে আইপিওর যে একটা কোটার ব্যাপার আছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের, এবং তারা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আইপিওর যে যেটা কমিশন রিসেন্টলিও ওনারা রিডিউস করছে, সেটাও যে ফিক্সড এবং বুক বিল্ডিং এর যে মেথডে আমাদের যে পাবলিক ইস্যু রুলস 2015, সেখানে এইটা হয়তো সকল যে ইনভেস্টর যারা আছে তাদেরকে যেভাবে প্রোরাটা বেসিস যেভাবে ইয়ে করা হচ্ছে ডিস্ট্রিবিউট, সেভাবেই হয়তোবা একটা যাওয়ার পসিবিলিটি আছে। সেটা একটা হয়তোবা সিদ্ধান্ত, যেখানে হয়তোবা অনেকেই সামগ্রিকভাবে এটাকে ইনভলভমেন্টে আনা। আরেকটা যেটা হলো যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের যে সাইলেন্ট, আপনি দেখেছেন যে ব্যাংকগুলির কিন্তু 200 কোটি টাকা করে একটা ইনভেস্টমেন্ট করার কথা ছিল, সেটা কিন্তু আমাদের কোভিডের সেই সময় থেকে। সেখান থেকেও কিন্তু আমাদের ব্যাংকগুলির ধরেন যদি আমি দেখি যে রিসেন্টলি যেটা নিউজ পেপার আমরা দেখেছি যে অ্যারাউন্ড $10.5 বিলিয়ন টাকার মতো বোধহয় ইনভেস্ট করা হয়েছে, যেটা 2 বিলিয়ন টাকার মতো করে ইচ ব্যাংকের করার কথা ছিল। তাহলে এখানেও কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা ব্যাংক, তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব রয়েছে, সেটা কিন্তু তারা করছে না। প্লাস আপনি জানেন যে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 ক অনুযায়ী প্রতিটা ব্যাংকের 25% পর্যন্ত তারা কিন্তু স্টক মার্কেট ক্যাপিটাল পেইড আপের 25% অ্যান্ড রিটেইনড আর্নিংস এর ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারে। সেটা কিন্তু তারা করছে না। প্রায় তাদেরকে এখনো দেখা যাচ্ছে 13-14% অন এন অ্যাভারেজ তাদের পেইড আপ বা আপনার রিটেইনড আর্নিংস কমপ্লাই করে ওইভাবে ইনভেস্টমেন্ট আছে। আরেকটা যেটা ফ্লোর প্রাইসের ব্যাপারটা ছিল, সেটা তো আপনার ইয়েতে যে অ্যাডজাস্টমেন্টটা, এটা রিসেন্টলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা ডিসিশন নিয়েছে যে এখন থেকে যে রাইট বা ডিভিডেন্ড বা যদি বোনাস আসে, সেটাকে অ্যাডজাস্ট করে সেই ফ্লোর প্রাইসের ওই অনুযায়ী প্রপোর্শনেট অনুযায়ী প্রাইসটা রিডিউস করা হবে, যাতে ওই প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হয়। জি, জনাব মাসুম, একটু আসতে চাইবো যে এই যে সেকেন্ডারি মার্কেটের বিষয়ে আমরা আসতে চাইবো যে ইনস্টিটিউশনগুলোর যে ভূমিকা রাখার কথা সেগুলো কেন রাখছে না, সেগুলো অনেক মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখি। কিন্তু এই যে আপনি নিজেও বলছিলেন যে সেই জায়গাটায় ব্যর্থ রয়েছে, এবং তার সাথে সাথে আরেকটি বিষয় আমি আলোচনা আনতে চাই যে আইপিও কোটা, আমরা জানি ইনস্টিটিউশনগুলোর জন্য একটি বরাদ্দ থাকে নির্দিষ্ট পরিমাণ কোটা, এবং এই কোটার ব্যবহার এবং তাদের বাজারে যে সাপোর্টিং রোল শুধুমাত্র আইপিওর উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে কিনা, বা সেকেন্ডারি মার্কেটে যে সাপোর্ট তারা কতটুকু রাখছেন, সেটি আমরা জানি সম্প্রতি বিনিয়োগকারীরা যারাই আবেদন করবেন সকলেই পাবেন। এই জায়গাগুলো নিয়েও এখন অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। সেই জায়গাটি আপনি কি মূল্যায়ন করেন? সেটা অবশ্যই, যে আমি একটু আগেই বলেছি, যেটা নিয়ে অলরেডি অনেকেই কথা বলছে যে যারা ইনস্টিটিউশন যে তাদের যে রেশিও বেসিস কোটা অনুযায়ী যে তারা পাচ্ছে, কিন্তু সেটা পাওয়াটা কতটা যুক্তিযুক্ত, এটা কিন্তু এখন কমিশন কিন্তু সেটা অলরেডি আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই রিডিউস করেছে, যেটা ইনস্টিটিউশনাল কোটা থেকে। এবং এটা ফিউচারে আরো দেখা যাবে যে আপনার একটা স্টেজে হয়তো বা চলে আসবে যখন টোটালটাই এই প্রোরাটা বেসিস সকল ইনভেস্টরদের মাঝে এটা ডিস্ট্রিবিউশন করে দিবে। ওভাবেই বোধহয় রাইটলি বোধহয় অ্যাপ্রোচ হবে আমার কাছে মনে হয়।
জি, আমরা প্রত্যাশা রাখবো অবশ্যই ইনস্টিটিউশনগুলো তাদের মুখ্য ভূমিকা যেটি আসলে পালন করা উচিত সেটিই করবেন, শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ করবেন না। আমরা একটু আসবো, আমরা জানি যে আপনি কোম্পানি আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতি বিশ্লেষক হিসেবে অনেকদিন ধরে সম্পৃক্ত রয়েছেন এই সেক্টরগুলোতে। এবার একটু আসবো যে ব্যাংকিং সেক্টরের তারল্য নিয়ে আবারও কথা হচ্ছে, যে প্রচুর তারল্য, সেটির ব্যবহার পুঁজিবাজারে, সেটির ইনভেস্টমেন্টের বা জায়গাগুলো নিয়ে অনেক বিষয় রয়েছে, সেটিতে একটু যদি আলোচনা করেন। আসলে ধরুন রিসেন্টলি দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরে প্রায় আপনার 2,04,000 কোটি টাকার মতো আমাদের লিকুইডিটি আছে। অথচ আপনি কিন্তু দেখেন যদি কোভিড এর আগে চিন্তা করেন তখন কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো চ্যালেঞ্জ ছিল, একটা হলো লিকুইডিটি ক্রাইসিস আর একটা হলো আপনার এনপিএল। কিন্তু এখন কিন্তু সেই লিকুইডিটি ক্রাইসিস নেই। কারণটা হলো বাংলাদেশ ব্যাংকের যে পলিসি ইন্টারভেনশনটা হয়েছিল কোভিড এর সময়, সেটা তাদের যে আপনি দেখেছেন যে সিআরআর, রেপো, এডি রেশিও এবং এসএলআর, এই যে কম্বিনেশনটাকে অ্যাডজাস্ট করার কারণে একটা হিউজ পরিমাণ লিকুইডিটি মার্কেটে ব্যাংকিং সেক্টরে আসছে। এবং যে স্টিমুলাস প্যাকেজ যেটা দিচ্ছে সেখানেও কিন্তু 50% কিন্তু গভর্নমেন্টের থেকে ইনজেক্ট হচ্ছে, সেখানেও আপনি ধরলে প্রায় 60,000 কোটি টাকার মতো কিন্তু ইনজেক্ট হয়েছে। প্লাস আমাদের হিউজ রেমিটেন্স এভরি মান্থ প্রায় $2 বিলিয়ন মতো কিন্তু আমাদের ব্যাংকিং চ্যানেলে দিয়ে ঢুকছে, এবং সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার কিন্তু সেটা কিনে নিচ্ছে। নেওয়ার কারণে এই যে আপনার এগেইনস্টে টাকা ইনজেক্ট হচ্ছে সেটাও কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের টাকা ঢুকছে। প্লাস আপনি অনেক সেক্টর থেকে অনেক দাতা সংস্থা থেকেও কিন্তু প্রচুর ডলার এসেছে আপনার ডিউরিং দি কোভিড টাইম। সেইটাও কিন্তু একটা যাতে মার্কেটে যেন ডলারের সারপ্লাস না হয় সেই জন্য কিন্তু ডলারটাকে কিনে নেওয়া হচ্ছে, এবং সেই জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরে প্রচুর আপনার লিকুইডিটি ক্যাশ ইনজেক্ট হচ্ছে। অ্যাট দি সেম টাইম আপনি দেখবেন যে আমাদের যে ব্যাংকিং চ্যানেল থেকে গভর্নমেন্টের যে বড়ইং লাস্ট আপনি নভেম্বর টু জুলাই টু নভেম্বর লাস্ট ইয়ারে প্রায় অ্যারাউন্ড 40,000 কোটি টাকা এই সময়ের মধ্যে নেওয়া হয়েছিল, বাট এই সময় আপনার অনলি 3,100 কোটি টাকার মতো। তাহলে ব্যাংকিং বড়ইও কিন্তু এখানে অনেক কমে গিয়েছে। প্লাস আপনি দেখবেন যে আমাদের যে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট ক্রেডিট গ্রোথ যেটা, সেটা কিন্তু আগে 2 বছর আগে কিন্তু 17-18% ছিল। এখন সেটা কিন্তু টার্গেট ছিল লাস্টে 14.8, তারপরে করা হয়েছিল 10 এখন যেমন আই থিঙ্ক 11.5% আপনার যে টার্গেট। বাট আমাদের ক্রেডিট গ্রোথ হয়ে গেছে 8% বা 8 পয়েন্ট সামথিং, 8.43 এরকম পার্সেন্টেজ। তাহলে প্রাইভেট ক্রেডিট গ্রোথও কিন্তু অনেক কমে গিয়েছে, যার ফলে কিন্তু আপনার ব্যাংকিং চ্যানেলে কিন্তু টাকাটা রয়ে যাচ্ছে। অ্যাট দি সেম টাইম যেটা পাবলিক ক্রেডিট গ্রোথ, সেটাও কিন্তু আমাদের অ্যারাউন্ড ছিল 44% অ্যাভভ, কিন্তু সেটাও কিন্তু আপনার এখন 31% সামথিং। সো এখানে দেখা যাচ্ছে যে এই যে পাবলিক ব্যাংকিং চ্যানেলে যে টাকাটা যে সেক্টরগুলিতে ইনভেস্টমেন্ট হওয়ার কথা, যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা আমাদের 23% স্ট্যাগনেন্ট, সেটাও কিন্তু নেমে কিন্তু এখন প্রায় অ্যারাউন্ড 12% মতো। তাহলে এই টাকাটা কিন্তু প্রপারলি যেভাবে ইউটিলাইজ হওয়ার কথা সেভাবে কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে যে প্রচুর লিকুইডিটি আমাদের ব্যাংকিং চ্যানেলে অলরেডি রয়ে গেছে। এবং যেটা বড়ইং, সেটাও কিন্তু গভর্নমেন্ট প্রায় ধরেন আপনার যে আমাদের আপনার সঞ্চয়পত্র বিক্রি করে আগের বছর ছিল 5,000 কোটি টাকা, এবার নিচ্ছে তারা 19,000 কোটি টাকা। তো যার ফলে তাদের এডিশনাল ফান্ড দরকার হচ্ছে না যেটা ব্যাংকিং চ্যানেল থেকে নেওয়ার, যার ফলে এই টাকাগুলি কিন্তু ব্যাংকিং চ্যানেলে অলরেডি রয়ে যাচ্ছে। এটাকে আমাদেরকে যেভাবেই হোক ইনভেস্টমেন্টে আনতে হবে, জায়গাটি নিয়ে আসতে হবে, এটাকে বাড়াতে হবে এবং প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে বাড়াতে হবে। যারা মাসুম, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরবো। দর্শক, নিচ্ছে করে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফার্ম দ্য লয়ার্স এন্ড জুরিস্ট হেড অফ চেম্বার ব্যারিস্টার মাসুমের সঙ্গে আমরা করছি। জনাব মাসুম, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম তারল্যর প্রবাহের জায়গাটি নিয়ে। এবার একটু আসতে চাইব যে ওভারঅল ব্যাংকিং সেক্টরের এই যে অবস্থান, সেটিতে আসলে মুনাফার জায়গাটি আসলে কেমন হতে পারে বছর? আসলে যখন আমাদের আপনি যদি দেখেন যে ল্যান্ডিং এবং বড়োইং যে ইন্টারেস্ট রেটের যে ক্যাপটা যখন দেওয়া হয়েছিল 6.9, তখন এটা এক্সপেক্টেড ছিল যে ব্যাংক বোধহয় এবার 40% মতো প্রফিট লুজ করতে পারে, কিন্তু সেইটা কিন্তু না হয়ে আপনি যদি লাস্ট সেপ্টেম্বরে যদি তাদের দেখেন, অপারেশন প্রফিট অ্যারাউন্ড লাস্ট সেপ্টেম্বর ক্যালকুলেশন অনুযায়ী 9% ডিক্লাইন করেছে,
বাট অ্যাট দি সেম টাইম নেট প্রফিট কিন্তু আবার 73% কিন্তু আপনার ইনক্রিজ করেছে। এখন এখানে যেটা দেখতে হবে সেখানে হলো যে আপনার যারা এই যে ডেট ক্লাসিফিকেশনের এই জায়গাটায় যারা অ্যাভেল করেছিল, যে যাদেরকে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট ডিউরিং দিস টাইম যারা করেনি, সেখানে অ্যারাউন্ড 23%, যদি আপনি টোটাল লেন্ডিং ধরেন 11 লাখ করোড় টাকার মতো, সেখানে অনলি 2,55,000 করোড় টাকার মতো এরকম যারা এই ইয়েটা অ্যাভেল করেছিল। কিন্তু আমরা যদি দেখি যে রিকভারি যেখানে 9% ইন্টারেস্ট, সেখানে কিন্তু অ্যারাউন্ড 14 পয়েন্ট সামথিং রিকভারি রেট ছিল। তার মানে হলো যে ইন্টারেস্টের সাথেও তারা কিন্তু পেমেন্ট করেছে। তো যার ফলে আপনি ইদানিং ভেরি রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু সার্কুলার দিয়েছে যে ওই ডিসেম্বর 31 পর্যন্তই কিন্তু সেই ডেট ক্লাসিফিকেশনটা আর হবে না, কিন্তু জানুয়ারি থেকে কিন্তু ইউজুয়াল পেমেন্ট। এবং সেভাবে দেখলে আমরা যদি দেখি, এখন কিন্তু ব্যাংকের নেট প্রফিটের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে কম্পেয়ার টু বিফোর। ইভেন তাদের যে 1% আপনার প্রভিশন রাখতে বলেছে, সেই প্রভিশনটাও যদি সেই 23%-এর উপরে ধরেন, তাহলে অনলি 2,500 করোড় টাকার মতো, সেটা সব ব্যাংকের মিলে, তাহলে সেখানে তাদের সেই রকম বা সেই পরিমাণে প্রভিশন রাখতে হচ্ছে না, যার ফলে প্রফিটেবিলিটি অনেক হাই হবে। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় আনতে চাই। আমরা সম্প্রতি দেখলাম যে উইলফল ডিফল্টার বা ইচ্ছাকৃত ঋণ খেলাপির জায়গাটা বেশ কিছু পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে, সেটি আসলে একটু আপনি কিভাবে মূল্যায়ন করছেন জানাবেন। আপনারা দেখেছেন যে ভেরি রিসেন্টলি ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু অনেক স্ট্রিক্ট হচ্ছে এই উইলফুল ডিফল্টারদের ব্যাপারে, স্পেশালি উইলফুল যারা ডিফল্টার তাদের ব্যাপারে। এবং ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছে আমাদের টোটাল ডিফল্টারের সংখ্যা অ্যারাউন্ড লাইক 3,34,000 সামথিং। তো এর মধ্যে যারা উইলফুল ডিফল্টার, এটাকে ক্লাসিফাই করা হবে আলাদাভাবে। আমাদের যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, সেটাকে অ্যামেন্ডমেন্ট করে, যেটা নতুন ফাইন্যান্স মিনিস্ট্রির যে ড্রাফট, সেখানে কিছু ক্লজ রাখা হয়েছে। এই যারা উইলফুল ডিফল্টার হবে, সেই উইলফুল ডিফল্টারদেরকে প্রথম আইডেন্টিফাই করবে ব্যাংক। আইডেন্টিফাই করার পরে এদের অনেক ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করা হবে। ফর এক্সাম্পল, যে তাদেরকে কোনো ধরনের তাদের যে প্রপার্টি বা ধরেন কার বা যে কোনো কোম্পানি, যে কোনো রেজিস্ট্রেশন তারা রেজিস্ট্রেশন করতে পারবে না, তারা বিদেশে যেতে পারবে না, একেবারে কমপ্লিটলি অফ। এবং যে তারা যদি কোনো ডাইরেক্ট যে নাম ক্লিয়ার করার পরেও 5 ইয়ার্স পর্যন্ত তারা অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না। তাহলে এখানে যে নিউ যে আপনার যে ইম্পোজ করছে এই উইলফুল ডিফল্টার, সেখানে অনেক হার্শ আসছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের ইন্ডিয়ান আইন যেটা আছে, কোম্পানি অ্যাক্ট 2013 ইন্ডিয়া, সেখানে সেকশন 447 এবং 448, সেটা হলো যে ব্যাংক একটি কমিটির মাধ্যমে উইলফুল ডিফল্টারদেরকে আইডেন্টিফাই করে, এবং আইডেন্টিফাই করার পরে তাদের এগেইনস্ট এ ভেরি হার্শ পানিশমেন্ট, যেমন 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্টের। এবং যদি তারা উইলফুল ডিফল্টার হয়, তাদের এগেইনস্টে পেনাল কোডের সেকশন 403, 415 এবং 420 অনুযায়ী তাদের এগেইনস্টে ফ্রডের মামলা করা হয়। ঠিক সিমিলারলি বাংলাদেশেও যেটা এই যে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, সেখানে যে নতুন যে ড্রাফট, সেখানে ভেরি হার্শ, এবং তারা ওই ক্লজ 37 একটা রাখতেছে। আমরা যেমন সিআইবি লিস্ট আপডেট করা, ওনাদেরও এখানে এই 37-এ যারা উইলফুল ডিফল্টার হবে তাদের একটা লিস্ট পাবলিকেশনের ব্যবস্থা হবে, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে যে কারা উইলফুল ডিফল্টার। এর ফলশ্রুতি যেটা হবে যে আমাদের যে টোটাল যে আপনি দেখছেন যে কালচারটা ডেভেলপ হয়েছে, কারণ এখানে অনেক ইনোসেন্ট ভিকটিমও আছে যারা ডিফল্টার হচ্ছে, কিন্তু তারা হয়তোবা বিজনেস যে কোনো সার্কামস্টেন্সেসের কারণে পারিপার্শ্বিক কারণে হয়তো ইচ্ছাকৃত নয়। জি রাইট, এখানে অনেকেই আছে যারা কিন্তু ওই যে উইলফুল ডিফল্টার, এবং আমাদের যে টোটাল ইকোসিস্টেম সেটার একটা অ্যাডভান্টেজ নেয়। যেমন ধরেন আমাদের একটা বিশাল মামলার জটিলতা আছে, যেমন আপনি জানেন যে নিচের কোর্টে আমাদের অ্যারাউন্ড 30 লাখ কেসের মতো, বাট সেখানে অনলি 3,000 জাজেস। তো এই যে একটা মামলা যে অনেক দিন চলে, এবং সেই অ্যাডভান্টেজটা এই যারা উইলফুল ডিফল্টার তারা নিতে চাচ্ছে, এবং সেটা যেন না নিতে পারে সেই জন্যই কিন্তু এই নতুন অ্যামেন্ডমেন্ট এবং এই ড্রাফট করা হচ্ছে। এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হলেই তারপরে থেকেই কিন্তু এটা কার্যকরী হয়ে যাবে।
অবশ্যই। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। ওভারঅল আমরা আশা করব এই যে সরকার স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গায়, আর্থিক খাতে সুশাসনের জায়গায় নজর দিচ্ছেন, অবশ্যই তার মাধ্যমে কোভিড সিচুয়েশনের মাধ্যমেও আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে আছে সেটা আরো বেগবান হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুম।